শুভ দুপুর, শুভেচ্ছা, শুভ সময়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনের আয়োজনে সরাসরি চ্যানেলের স্টুডিও থেকে। আপনাদের প্রিয় আয়োজনে আমরা হাজির হয়েছি, আমি শাফি আহমেদ। এবং আজকের দিনটা শীতকালে, এবং আজকে শুরুতেই বলতে চাই যে বাঙালির যে বলে থাকি, আমরা শুনে থাকি যে হাজার বছরের ইতিহাস, এনরিচড ইতিহাস যেটিকে বলি আমরা, সে কিন্তু আসলে আছে এবং তার মধ্যে অনেক কিছু রয়েছে। এবং এই সময়টায় আসলে যদি বলতে চাই স্পেসিফিকলি, বাঙালির 12 মাসে 13 পার্বণ, আমরা এই কথাটা অনেকেই শুনেছি, এবং 12টি মাসে 6টি ঋতু, এবং 6টি ঋতুই কিন্তু আসলে যখন আসে তখন জানান দেয়। যেমন বসন্তের বাতাস আমাদেরকে বলে দেয় যে বসন্ত চলে এসেছে। এবং শীতকালে যখন আমরা বিচরণ করি বা বিরাজ করি, তখন কিন্তু শীতের পিঠা, নবান্ন উৎসব, নানান কিছুই আছে যেগুলো আমাদেরকে জানান দেয় যে আমরা শীতে রয়েছে। এবং পৌষ মাসে যদি এখনকার কথা বলি, পৌষে কিন্তু আমাদের অনেক আয়োজন হয়ে থাকে, এবং বিশেষ করে আপনাদের চ্যানেল আই, সুরের ধারা এই আয়োজনগুলো করে থাকে প্রতি বছরই। এবং এবারও তাই হচ্ছে, পৌষ উৎসব। এবং সেই উৎসব সম্পর্কে তো শুনবো, একটু করে আবার একটু বাঙালির সংস্কৃতি সম্পর্কে জানার চেষ্টা করবো। সেই জন্য আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আর কেউ নন, ডক্টর অধ্যাপক শফি আহমেদ স্যার। তার কাছ থেকে আমরা গল্প শুনছিলামই, শুনতে শুনতে লাইভে ঢুকেছি। এবং সেই সঙ্গে রয়েছেন সাথী সরকার, সঙ্গীত শিল্পী, এবং সেই সঙ্গে রয়েছেন তনুশ্রী ভট্টাচার্য, সঙ্গীত শিল্পী। স্যার, গল্পের মধ্যে আসলে লাইভে চলে আসা, শুনছিলাম খুব মনোযোগ দিয়ে আপনার কাছ থেকে অনেক কথা। তবে আজকে শুরুতে একটু জানতে চাইবো, আগে কেমন আছেন বলুন। হ্যাঁ, আমাদের এই কথা তো একটা গল্প শোনাই আর কি। স্যার জি, অবশ্যই। আমাদের দেশের খুব বড় একজন লোকশিল্পী, তিনি নিজেকে শিল্পী বলতেন না, পটুয়া বলতে পছন্দ করতেন। তার নাম হচ্ছে কামরুল হাসান। জি। কামরুল হাসানকে যখন জিজ্ঞেস করতাম, কামরুল ভাই কেমন আছেন, একটু নাকি সুরে কথা বলতেন। উনি বলতেন, ভালো থাকার অর্ডার আছে। তা আমরা সবসময়ই একটা কথা, যারা শুনছেন তাদের জন্য বলি আর কি, আমরা সবসময় একটা কথা শুনতে বা কখনো এর বাইরে যেতে পারলাম না, যে আমরা একটা ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের জন্মটাই সবটাই ক্রান্তিকালের মধ্যে দিয়ে চলে গেল। সেই ব্রিটিশ খেদানোর সময় থেকে আরম্ভ করে এখন পর্যন্ত এটা ক্রান্তিকালের মধ্যে দিয়ে আছে আর কি। স্যার, পৌষ সম্পর্কে যদি স্যার আমাদের কিছু বলেন, আমাকে যেভাবে বলছিলেন। আমি পৌষ সম্পর্কে আসলে বলতে গেলে যেমনভাবে বলা, যে এইটা সব মানুষের, সব গোষ্ঠীর, সমষ্টির জীবনযাপনে আবহাওয়া সব জায়গায় খুব বড় করে কাজ করে আর কি। জি। ইংল্যান্ডের কবিরা গ্রীষ্ম আসার জন্যে খুব কাতর হয়ে কবিতা লেখে, ঠান্ডার জন্য আর কি। আমরা গ্রীষ্ম আসার জন্য লিখি না, আমরা পয়লা বৈশাখ করি, এসে বৈশাখ বলে আমরা সেটা করি না। তেমনিভাবে, কারণ আমরা আসলে মানব সন্তান পৃথিবীর সব জায়গাতেই তাকে প্রকৃতির উপর নির্ভরশীল থাকতে হয় আর কি। এইখান থেকেই কিন্তু উৎসব কেন হয়ে গেল আর কি, তার একটা আলাদা সত্যিকার ব্যাপার আছে। মানে পৌষের জন্য অন্য যতগুলো আছে, বর্ষা নিয়ে আমরা উৎসব করি, বসন্ত নিয়ে করি, পৌষেরটা সত্যি সত্যি আমাদের একেবারে জীবনের সঙ্গে সামগ্রিকভাবে যুক্ত। কারণ পৌষ হচ্ছে সেই সময়টায় যখন এই বাংলাদেশ, যেটাকে আমরা কৃষিপ্রধান দেশ বলি, গ্রামীণ সংস্কৃতির দেশ বলি, যেখানে আমরা মাঠের ফসল ইত্যাদির কথা বলি, সেই মাঠের ফসলের প্রধান যা আমাদের ধান, যে চাল, যে ভাত, যার কথা আমরা বলি যে এইটা আমাদের প্রধান শস্য, সেই শস্যটাকে এই মাঠ থেকে নিয়ে আনার, সেটাকে না, এর মাধ্যমে যেটা ঘটে, আচ্ছা, যদি আমরা এটাকে দেখার চেষ্টা করি অন্যভাবে, মানে কিছু কটু কথাও বলি না কেন, মানে এই অর্থে কটু কথা, যে এই উৎসবটা সকলের কেন হলো, সব উৎসব সকলের হয় না। বসন্ত উৎসব কৃষকের অত ভালো করে হয় না, আচ্ছা, যত ভালো করেই আমাদের শহুরে লোকের হয়। কিন্তু পৌষটা হচ্ছে প্রকৃত অর্থে সবার উৎসব। আচ্ছা, কারণ এই পৌষ মাসের যে ধান ওঠে, সেই ধানটা বপন করার জন্য যারা বর্গানায়, সাধারণ চাষি বা ইত্যাদি, তারা হয়তো একটু ধনীজনের কাছ থেকে, মহাজনের কাছ থেকে তখন ধার নিয়ে এই ধান বুনছে। এই পৌষের ফসল কাটার পরে এই ধান হাটে বিক্রি করে সে তার ঋণ শোধ করবে, এবং ওই হাট থেকেই সে হয়তো তার মেয়ের জন্য একটু চুড়ি কিনে নিয়ে আসবে, কাঠের পুতুল কিনে নিয়ে আসবে ইত্যাদি। কারণ আমাদের গ্রামীণ সমাজের এখনো পর্যন্ত, আমরা গ্রামীণ সমাজ প্রায় রাখিনি, সবটাই প্রায় একটা শহুরে হয়ে গেছে আর কি, কিন্তু তারপরও গ্রামের এখনো পর্যন্ত যে কৃষক হাসে, সে হাসে ধানের হাসিতে, সে হাসে ফসলের হাসিতে, তা এইটার সঙ্গে যোগ আছে।
এবং সেই কারণেই আমরা যদি দেখি যে এই পৌষ উৎসব মানে আমরা যেভাবে এটাকে শুধু উৎসব বলে সাজাচ্ছি, পৌষকে ডাকছি রবীন্দ্রনাথকে ধরে, শুধু সেই কারণেই না, পৌষকে সময় কিন্তু দেখা যায় যে আমরা বাঙালি তার আত্মীয় বাড়িতে বেশি যায়। কারণটা হচ্ছে এখন আমি আমার কিছুটা আর্থিক সামর্থ্য হয়েছে, আমি এখন একটা পেঁড়ার বাক্স নিয়ে আমার বেয়াই বাড়ি যেতে পারি, আমি এখন আমার মেয়েটাকে একটুখানি আমার বাড়িতে ডেকে এনে রাখতে পারি আর কি। ঠিক সেই কারণেই দেখা যাবে যে আমাদের যত সব গ্রামীণ সংস্কৃতি, যাত্রাপালা, এ সব সময় অনেক বেশি বেশি হয় পৌষ মাসে। কারণ এই সময় মানুষের মনটা ভালো থাকে। আমার যদি মন না ভালো থাকে, আমি ওই রাজা রাজডার বা মহুয়ার যাত্রাপালা দেখতে যাবো, পকেটে পয়সা থাকে, অনেক সময় পয়সা লাগে না, কিন্তু আমার ওটা হতে হবে আর কি। আর পৌষের জন্য দেখা যাচ্ছে যে দুপুরে ভাত খেয়ে উঠে কত রকম ভাবে ইত্যাদি, অত প্রসাধন নয় আধুনিকা নারীদের মতো, কিন্তু মুখে তেল টেল মেখে একেবারে অনেকগুলো সোয়েটার টোয়েটার যা আছে চাদর টাদর নিয়ে চললাম আর কি। স্যার, আপনার কাছে গল্প শোনা শুরু করলে শেষ করে দেবো আজকে অনুষ্ঠান। আমি আবারও স্যার আপনার কাছে আসবো, সাথী সরকারের কাছে। সাথী যদি এবার বলেন যে এবারের আয়োজনটা কেমন করছে আসলে সুরের ধারা? এবারের আয়োজনটি করছি যেহেতু যে শফি ভাই বললেন যে গ্রামের যে ঐতিহ্যটা, ওইটাকেই যেন আমরা একদম পুরোপুরিভাবে তুলে ধরতে পারি, সেই প্রয়াসেই কিন্তু আমরা সবসময় সুরের ধারা পৌষ উৎসবটি আমরা করে থাকি। তো এইবারও তার ব্যতিক্রম না। তো সেই থাকবে আমাদের বিভিন্ন স্টল থাকবে, যেটার মধ্যে নাকি পিঠাপুলি, গ্রামীণ খাবার দাবার যা আছে সেগুলো তো থাকছেই। তাছাড়া থাকছে আমাদের ঐতিহ্যগত যে শাড়িগুলো, জামদানি, মণিপুরি, এগুলো থাকছে। আর মঞ্চে থাকবে হচ্ছে পঞ্চকবির গান থাকছে, পঞ্চকবির লোকসুরে যে গানগুলো থাকছে সেগুলো। আর থাকছে হচ্ছে পিওর ফোক, যেটা বলে একদম লোকগান, যেটা আমাদের সাথে অতিথি শিল্পী থাকছেন, পাশাপাশি আমাদের সুরের ধারা শিল্পীরাও গাইবেন। বাহ, ওয়ান্ডারফুল। এবং শিশুদের একটা বিশেষ ব্যাপার তো সেখানে থাকে, প্রত্যেকবার লক্ষ্য করি আমরা যে জায়গাটিতে তনুশ্রী ভট্টাচার্য দেখছেন। আপনি যদি বলেন শিশুদের ব্যাপারে এবারে কি আলাদা করে কিছু আছে নাকি প্রতিবারের মতোই? এবার যেহেতু পঞ্চকবির মানে লোকসুরে যেহেতু হচ্ছে, ওরাও সেই সাথেই পিওর ফোকও গাইছে, আর রবীন্দ্র বাউল সেই গান করছে, তারপর ব্রতচারী। ওরা আমাদের ওখানে কি কবিতাও আছে, তো আবৃত্তি আছে, নাচ আছে, ওরা তার সাথে নাচেও কিছু কিছু বাচ্চারা যারা নাচ করতে পছন্দ করে তারা নাচেও অংশগ্রহণ করবে। তারপর ওদের ফার্স্ট শুরুটাই আমরা করি হচ্ছে বাচ্চাদের দিয়ে র্যালি করে। হ্যাঁ, বাচ্চাদের তুমি যদি যেয়ে দেখো যে ওদের যে মানে হ্যাঁ অনেক উৎসাহ তাদের আর কি, আয়োজন নিয়ে আর কি, ওদের ছোটাছুটি করে স্যার বকাবকি করছে, খুব মজার একটা ব্যাপার হয়। সেই 2 দিন থেকেই শুরু হয়ে গেছে একদম পুরা মাঠ জুড়ে, মানে শুধুমাত্র র্যালিটা যে বাচ্চারা করে তাই না, সব ছাত্রছাত্রী যারা এখানে আছে হচ্ছে 5 বছর থেকে দেখা যাচ্ছে যে 60 বছর পর্যন্ত মানুষজন র্যালি করে। এবং স্যার আপনি নিশ্চয় বলতে পারবেন এটার ব্যাপারে যে আসলে র্যালিতে না গেলে বা সেখানে অংশগ্রহণ না করলে বোঝা যায় না যে বাঙালি কেন এটি করে। আসলে আমার কাছে মনে হয়েছে পৌষ উৎসবে যখন প্রথমবার গিয়েছিলাম তখনকার কথা বলছি, রবীন্দ্রনাথের সঙ্গে পৌষ উৎসবের সম্পর্কটি আপনি টেনেছিলেন, একটু যদি বলতেন সেই জায়গাটিতে আজকে। রবীন্দ্রনাথ হয়েছে কি, রবীন্দ্রনাথ আমাদের এমন এক মানে কি বলবো সুবিপুল এবং সর্বগ্রাসী কবি, সব জায়গায় মানে তিনি নেই এমন একটা মুহূর্ত আমরা বাঙালি জীবনে ভাবতে পারি না, বা আন্তর্জাতিকভাবে ভাবানো খুব মুশকিল আছে। রবীন্দ্রনাথ যেহেতু দেশের সারা জায়গায় ঘুরেছেন, এবং রবীন্দ্রনাথ সবসময় যেটা মনে করতেন যে গ্রামের উন্নয়নটাই আসলে হচ্ছে বেশি দরকার, আসল দরকার। গ্রামে গেলেই যে মানুষগুলো থাকে সেইগুলোই হচ্ছে আমাদের মানুষ। আমরা এইখানে যারা শহরে যারা থাকি, মানে তখনকার কলকাতার কথা যদি ভাবি, যে আমরা একটু মেকি মানুষ, আসল মানুষ তাদের গায়ে হয়তো একটু ধুলোবালি আছে, ওইটাই তো আমরা বলতে যাচ্ছি। সেইটা এর মধ্যে এই কারণে রবীন্দ্রনাথ যেটা করেছেন যে এত গান লিখেছেন, সব কিছু করেছেন, পৌষকে নিয়েও না তার এইটা তার অভিঘাত তার উপর পড়বে না, এটা কোনো কারণ না। কিন্তু একই সঙ্গে আমার ভাবতে হবে যে রবীন্দ্রনাথ যেমন কিছু গান যেগুলোকে আমরা প্রায় এর কোনো বাংলা কথা বার করার কথা ভাবতে হবে এখন, যে আমরা বলি পেটেন্ট গান আর কি। আচ্ছা, যেমন আমরা যখন নববর্ষ পালন করি আর যাই করি, দেখা যাবে যে এই চ্যানেল আই যে একটা টুপি বার করছে তাতেও লেখা আছে এসো হে বৈশাখ, এরা যা সব খবরের কাগজে প্রথম এটা হচ্ছে এসো হে বৈশাখ, এমন করে দিয়ে গেছেন রবীন্দ্রনাথ এখানে, সেটা এরকম সবার জন্য করে দিয়ে গেছেন।
তেমনি করে রবীন্দ্রনাথের একটা গান আছে, পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় রে চলে আয়। আর এই গানটার আবার এই গানটা একটু বলতে চাই আমি একটু সামান্য সময় নিয়ে, যে এইখানেই রবীন্দ্রনাথও কেমন আর আমাদের প্রকৃতি বা সব কিছু মিলিয়ে এর সঙ্গে যে একেবারে সমাজ বিন্যাসটা যুক্ত সেটা বোঝা যায় আর কি। পৌষ তোদের ডাক দিয়েছে, এমনি উনি গানটা লিখলেন, ঋতু ভিত্তিক যে গান অনেক লিখেছেন তার মধ্যে একটা আর কি। কিন্তু এই গানটাকে আমি একটুখানি মানে নাটকের মানুষ বলেও আরও মনে হয় যে রবীন্দ্রনাথ এই গানটাকে দুটো নাটকে ব্যবহার করেছেন। আচ্ছা, হ্যাঁ, ভয়ানকভাবে ব্যবহার করছেন যখন আমরা একেবারে চমকে গেছি। রবীন্দ্রনাথের সেই অসাধারণ বিখ্যাত নাটক রক্তকরবীতে। রক্তকরবীতে সেই রক্তকরবীর জায়গাটা আমাদের চেনার জায়গা না, এটা যক্ষপুরী। হ্যাঁ, ধন হচ্ছে মাটি থেকে, খনি থেকে লোহা তোলা, এই সোনা তোলা হচ্ছে ইত্যাদি, এরকম একটা জায়গা। সেইখানে নন্দিনী বলে যে মেয়েটা, এরকম কোনো মেয়ে ছিল কিনা জানি না, কিন্তু বোঝা যায় যে নন্দিনী বলে কাউকে একটা ভাবছি যে যে মেয়েটা মানে নারী হিসেবে, নারীর সঙ্গে আমরা প্রকৃতিকে যুক্ত করি, সেই মেয়েটা ওখানে এ করে, এবং সে অন্য কিছু না বলে ওদের এ করছে, পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয়। এই যে এবং কেন ওই মাঠ আজকে পাকা ফসলে ভরে গেছে, এই কারণে আর কি। এই যে এমন করে যক্ষপুরীর মতো একটা ভয়ানক যান্ত্রিক জায়গায়, সেই জায়গায় যেখানে অর্থ মানে যেখানে নিপীড়ন, শ্রমিক শোষণ ইত্যাদি সব কিছুর মধ্যে হচ্ছে, সেইখানে তিনি এই গানটাকে নিয়ে আসছেন রঞ্জনকে নিয়ে আর কি। তো বোঝা যায় যে প্রকৃতিও কিন্তু আমাদের সেইখানে চালিত করতে পারে। এই একই গান তিনি ব্যবহার করেছেন আরেকটি নাটকে, এবং সেটাও খুবই প্রখ্যাত নাটক, চণ্ডালিকায়। চণ্ডালিকায় রবীন্দ্রনাথ যা করলেন, এই পৌষ এই গানটাকেই রাখলেন, পৌষ কথাটা ব্যবহার করলেন না, উনি ব্যবহার করলেন মাটি তোদের ডাক দিয়েছে। এই যে করলেন যে পৌষ, আমরা যদি এই দুটো শব্দকে এদের মানে স্থান পরিবর্তনটা ভাবি, পৌষেও ওই মাটির ব্যাপারটাই, যে ফসল কাটা যা আমার মৃত্তিকার সঙ্গে যুক্ত এবং যেটা আমার সঙ্গে জীবিকা যুক্ত, এখানে মাটির সঙ্গে যুক্ত, যে মাটি ডাক দিয়েছে আর কি। মাটি সে তো বাংলার মাটি, সে তো দেশের মাটি, তখন ও আমার দেশের মাটি মনে পড়ে যাবে আমাদের, তাই না? এই যা কিছু করছেন এইটার মাধ্যমে ওই পৌষের মধ্যে যে জীবনের যে উৎসবের ব্যাপার আছে, জীবনকে শুধুমাত্র কান্না, শ্রম ইত্যাদি নিয়ে পারিবারিক বৃত্ত ছাড়াও এই পারিবারিক বৃত্ত বাড়িয়ে আমার পরিবার, আরেকজনের পরিবার, লক্ষণের পরিবার, রহিমের পরিবার সব মিলিয়ে যখন হয় তখন সেটা সমষ্টি, এবং সেটাই দেশ, এবং সেই দেশটাকে পৌষের চোখ দিয়ে দেখা। অসাধারণ স্যার। ওইটাই স্যার আছে, বাকি স্যার আমি প্রথম যে চারটি বললেন সেটি আছে, বাকিগুলো নেই স্যার। চমৎকার, এবং খুব সুন্দরভাবে শুনলাম আমরা। এবং পৌষ উৎসব এখন পালন করবার যদি বলি, যে আমাদের যে আগ্রহ বা আমরা যে করছি সেটার উপকারিতা বা অপকারিতা বা কোন দিকটা হচ্ছে না, এটা যদি বলেন এখন 2025 সালে এসে পৌষ উৎসব করবার সিগনিফিকেন্স যদি জিজ্ঞেস করি আপনাকে, কি মনে হয়, কি বলবেন? আমি তো বলব অবশ্যই এর গভীর তাৎপর্য আছে, এবং অনেক বেশি তাৎপর্য আছে। 2025 সাল কেন, 2125 সালেও আমি বেঁচে থাকবো না, হয়তো আপনিও বেঁচে থাকবেন না, থাকবো না আশা করি না। আমি মনে করি তখনও থাকবে, থাকবেই। এতদিন ধরে যখন আছে, জি, আমাদের কত পিতৃপুরুষের সময় থেকে আছে, এত আধুনিকতা হয়েছে, এত টেলিভিশন হয়েছে, এত প্রযুক্তি হয়েছে, পৌষ তো আছে। হয়তো এখন পৌষের জন্য আমরা সবাই এখন গ্রামে থাকি না, পৌষ তো আছে। আমরা যতদিন না নকল চাল তৈরি করতে পারবো, এবং ততদিন পর্যন্ত থাকবে, সেই জন্য মানে আছে, এত হাজার বছর ধরে আছে। আমাদের করার কারণ হচ্ছে যে আমাদের তো কাজ, সংস্কৃতি কর্মী হিসেবে, সুরের ধারার একজন কর্মী হিসেবে, বা আমি আরও অনেকগুলো সংগঠনের সঙ্গে যুক্ত আছি, তা আমাদের সকলেরই প্রধান কাজ হচ্ছে যে আমাকে, আমার মানুষকে আমার মাটির কাছে নিয়ে যেতে হবে। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথে তাকে যেতে হবে, সে যতই এক্সপ্রেসওয়ে দিয়ে যাক, যখন সে যাচ্ছে সে কিন্তু ওই মাটিটাকেই দেখতে পাচ্ছে আর কি। আমরা এটা করছি এই কারণেই যে আমরা যারা হয়তো এটার মধ্যে এখনো পর্যন্ত আকুলি বিকুলি করি,
সে আকুলি বিকুলিটা হয়তো সেরকম করে হয়তো আজকে আমাদের যে শিশুদের নিয়ে তনুশ্রী কাজ করছে বা এরা হয়তো তারা গ্রামও তেমন করে দেখেনি, কিন্তু তাদের আমাদের জানাতে হবে এই গ্রামের কথাটা। সত্যি দুর্ভাগ্যের স্যার গ্রাম যারা দেখবেন আসলে। হ্যাঁ, না, তাছাড়া তো শুধু গান বাজনাই থাকে না, ওই যে বায়োস্কোপ ওইগুলো তো চরকি, ওইগুলো তো ওরা জানে না। এই পৌষ উৎসবের মাধ্যমে কিন্তু এই যে এত এত ছেলে মেয়ে মোটামুটি গ্রামীণ মেলা কেমন হয়, পৌষ মাসে পুতুল আছে, সব এগুলো কিন্তু ওরা জানতে পারছে। আগ্রহটা কেমন থাকে এর সাথে যখন ওরা আসে? খুব বেশি আগ্রহ থাকে, মানে আগের থেকে ওরা বলতে থাকে যে পৌষ উৎসবটা কবে হবে, পৌষ উৎসব তো জানে 13 তারিখে, হ্যাঁ এখনো রিহার্সাল শুরু হচ্ছে না কেন, মানে ওদের আগ্রহের থেকেই মানে আমাদের উৎসাহটা বাড়ে আর কি। বললাম না, বাচ্চারা যেই টাইম হয় রিহার্সাল, মানে 4:30টায় যদি টাইম দেওয়া হয়, দেখা যাচ্ছে যে আমরা নিজে ভাবছি ওরা আসেনি, এসে দেখছে যে ওরা সবাই বসে আছে খুশিতে, মানে কখন রিহার্সাল শুরু, কোন গান কখন করানো হবে, র্যালি কখন হবে, ওরাই জিজ্ঞেস করতে থাকে দিদি নাচে কখন যাব, দিদি র্যালিতে কখন যাব, আবৃত্তি কখন করব, অনেক উৎসাহ। আর যে তুমি বললে না র্যালিটার কি যে একটা 5 বছর থেকে বললাম না 60 বছর বয়সের একটা মানুষ যাচ্ছে র্যালিতে, মানে আমি পৌষের যে আনন্দ আয়োজন ওটার মধ্যে আমি অংশগ্রহণ করছি, না নেচে গেয়ে মানে আনন্দ করে যাচ্ছি, ওইটাই বিশাল। এবং শীতকালে যে সকালবেলা যে খেজুরের রস, খেজুরের রস থাকছে, তো পিঠাও তো থাকে, ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, অনেক ধরনেরই যেগুলো পিঠা, ওরা তো পিঠা খাওয়া, পিঠাটা তো খাওয়া হয়, অনেক বড় আকর্ষণ অবশ্যই আমাদের জন্য। হয়তো বাসায় খাচ্ছেন, এখানে দেখে সবার সাথে দেখে। স্যার পিঠা তো হারিয়ে যাচ্ছে, বাড়িতে তো পিঠা এখন বানানো হয় না আগের মতো, সত্যি কথা যেটি, এবং রাস্তায় পিঠা খাই আমরা এখন উৎসব করে, সেটা নিয়ে কিছু বলবেন? কিছু খারাপ না। এই চ্যানেল আইয়ের যিনি প্রধান জি সাগরই প্রথম এইখানে এই ঢাকা শহরে জি পিঠা, আধুনিক পিঠা, মানে নগরবাসীর পিঠার ঘরের জন্য পিঠা ঘর আরম্ভ করেছিলাম, এবং সেটা বঙ্গবন্ধু এমনিতে যে এটা এইখানে একটা খাওয়াতে পারে আর কি। তো এই যেটা করা হয়েছে তাতে কিন্তু লোকজন যে যাচ্ছে, এটাকে যদি ভাবি যে তার একটা ঋতুকালীন একটা চর্চা, সেটাও তো খুব কম না। আর এরা যে ছোটদের কথা বলছি, যে শুধু তাদের উৎসাহের ব্যাপার না, আমার কাজ হচ্ছে ছোটদের কাছে জানি, আমাকে জানানোর জন্য মাস্টারি করতে হবে না। ওই খোল দেখবে, করতাল দেখবে, এইভাবে নাচতে নাচতে গান করছে, আমি শিক্ষক হতে চাই না, ওরা নিজেরা স্বশিক্ষিত হোক এই সব কিছু দেখে। যে লোকসুরের গানগুলো শুনছে, সে অন্তত বুঝতে পারছে যে এই গানগুলো সে ওই ফেসবুকে বা অন্য জায়গায় যে গান শুনে তার চেয়ে একটু আলাদা হলেই তার মধ্যে আগ্রহ হবে। এবং এইটা আমার একজন শিল্পী শেষ করার পর আরেকজন শিল্পী যখন গাইবে, তখন এইগুলো আমাকে শিখিয়ে দিতে হবে না, এগুলো তার মধ্যে আমরা যদি কোনোভাবে পারি থাকবে। এবং শুধু তারা না, আমার তো অনেক বড় পাওনা হচ্ছে যে এই শিশুরা সাধারণত ঢাকা শহরে তো কোনোভাবেই তারা তো একা আসে না, তো অভিভাবকের সঙ্গে আসে, তাদের মা বাবা বা সঙ্গে যে আপা দিদি যারা আসছে, তারাও কিন্তু এটার মধ্যে মিলিত হচ্ছে এবং আমাদের খুব ডাকতে হয় না, তারা নিজেরাই কোথা থেকে, এইটাই হলো কিন্তু মাটির টানটা বোধ করে, সেখানে মাটির ব্যাপারটা কেমন করে হয় হয়তো আপনি নিজে কিন্তু হয়ে যায়, ওইখানে গেলে তখন মনে হয় যে এটার মধ্যে আছে। আবার ফিরে আসি বটে, কিন্তু সেই জন্যই আমরা মনে করি যে পৌষ উৎসব বা অন্য যেগুলো আমরা করি, এগুলো আমাদের থেকে নিয়ে আসতে হবে, এটা আমাদেরই কাজ, ছোটরা তো এটা করতে পারবে না, তাদের কাছে এই জিনিসটা আনা খুব প্রয়োজন। বলা গানের মাধ্যমে ধরো যে স্যারের কথা ধরে, ওই যে মাইজা ভাই সাজ্জা ভাই কই গালারে চল যাই ক্ষেতের ধান কাটিতে, ওরা তো ওরকম ধান, এখন অনেক বাচ্চারা এসে ধান দেখি নাই, আমি যাও মাঠে, ওই যে চল যাই ক্ষেতের ধান কাটিতে, এটার যে একটা যে রিদিম বা এটা যে ফোর্স দেওয়া, এইটা বাচ্চাদের কিন্তু শেখানো। তখন কালকে দেখছি যে উঠে দাঁড়িয়ে যখন ওদের রিহার্সাল করানো হচ্ছে, কি যে মজা পাচ্ছে সব, মানে সব কয়টা, এবং যা বললেন গানের মাধ্যমে ওদেরকে বোঝানো আর কি। স্যার যেটা বলেন, আপনি যেটা বলেন, এটা পিওর সায়েন্স আসলে। কোনো কিছু শেখার সঙ্গে যদি আনন্দযুক্ত থাকে, তাহলে সেটা সারা জীবন মনে থাকে, বেশি মনে থাকে। সাথে যে আপনার দিকে তাকিয়েছিলাম যে এবারের পৌষের আয়োজনের আগে যদি একটু গান শুনতে চাই, সেই আয়োজনকে ঘিরে 2 লাইন যেটা করেন সবসময় আপনি, আজকে যদি দর্শকদের উদ্দেশ্যে 2 লাইন। আচ্ছা, তাহলে পৌষদের 2 লাইন করে দেই। হ্যাঁ, শুনুন। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়, পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়,
ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরে, হায় হায় হায়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরে, হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। যেহেতু একদম কাছেই অনুষ্ঠান, আয়োজনটি আগামী ভোর থেকে শুরু হবে, আজকের কি অবস্থা আসলে মাঠে জিজ্ঞেস করি। আজকে তো একদম মানে প্রথমত তো রিহার্সালের মানে রমরমা রিহার্সাল হবে, তাছাড়াও আমাদের তো অনুষ্ঠান ছাড়া অনেক কাজ থাকে। হ্যাঁ, যে কিভাবে গুছাবো আয়োজনটা, কিভাবে গুছাবো সেটা নিয়ে আমরা আবারও সবকিছু ঠিকঠাক করতে হবে, যে স্টল থাকে সেটা নিয়ে বসা, তারপরে মঞ্চের ডেকোরেশনের ব্যাপার আছে, অনেক কিছু, অনেক 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 কাজ আজকে সারা দিন। যারা চ্যানেল আই থেকে যাবে তাদের জন্য বাঙালির মতো আপ্যায়ন করা যায়, কেক পেস্ট্রি না দিয়ে, যে আমরাই তো সব হোস্ট এখানে, সেই আর কি। মানে আমি চ্যানেলে বোঝাচ্ছি গণমাধ্যমের লোক থেকে আরম্ভ করে যে অতিথি আসবে তাদের সবাইকে পৌষের ওই আবহাওয়াটা দেওয়ারও একটা চেষ্টা করবো আর কি। সব কিছু মিলে যে আমরা এমন একটা পরিপূর্ণ একটা পরিবেশ তৈরি করলাম, যে পরিবেশ মনে হবে যে এই যে লালমাটির এত উঁচু উঁচু বাড়িগুলো আমাদের পাশে, সেখান থেকে যারা এখানে এসছে, এইটুকু একটা ভিন্ন বাংলাদেশ, এইটুকু একটা ভিন্ন ঐতিহ্যকে লালন করার জন্য সবাইকে যদি স্যার এক করা যেত স্যার ওই জায়গাতে, ওই জায়গাগুলোতে, ওই উৎসবগুলোতে। সাথে যদি সূচিটা একদম সরাসরি দর্শক একটু বলেন আমাদের সবার উদ্দেশ্যে। আচ্ছা, আমাদের শুরু হচ্ছে, মেলাটা শুরু হয়ে যাচ্ছে 3টা থেকে, আর যেটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে মঞ্চে সেটা শুরু হচ্ছে 5:30 থেকে। আর প্রথমেই তো বললাম যে সুরের ধারার শিল্পীদের পাশাপাশি আমাদের অতিথি শিল্পী থাকবেন, লোকগান তো পিওর ফোক যেটা সেটাও থাকবে। তো আর চ্যানেলের মাধ্যমে সকল দর্শক শ্রোতাদের আমরা আমন্ত্রণ জানাতে চাই। আসলে কি যে এই প্রোগ্রামগুলো কিন্তু মানে পরিপূর্ণ করে দর্শক শ্রোতা। তো আমাদের মেইন যে জিনিসটা যে সবাইকে নিয়ে আমরা করতে চাই, তো চ্যানেলের মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানাই যে আমাদের পশু উৎসবে আপনারা যোগ দেন। আর আমাদের এই পশু উৎসবটি হচ্ছে লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে। বাহ, নিশ্চয়ই খুবই চমৎকার একটা আয়োজন। দর্শক না গেলে আসলে বোঝা যায় না, গেলে আসলে বোঝা যায়। এবং শিশুদের নিয়ে কি ভালোই ঝুঁকি পোহাতে হচ্ছে নাকি এবারের আয়োজন? না, এবার খুব আনন্দ নিয়ে, অত ঝুঁকি পোহাতে হচ্ছে না, মানে খুব আগ্রহ নিয়ে আসছে তো অনেকদিন পরে এই প্রোগ্রামের আয়োজন, সেজন্য খুব বেশি গেলে মনে মিস করা হয়, উল্টো চলে গেল আয়োজন। হ্যাঁ, চলে গেল। না, বাচ্চাদেরই কিন্তু আমরা আয়োজনের আগে বাচ্চারাই শুরু করেছে পৌষ উৎসবের রিহার্সাল কবে থেকে শুরু হবে, আমরা কবে থেকে করব, অভিভাবকরা বা বাচ্চারা সবাই তাদের আগ্রহই অনেক বেশি আর কি। অভিভাবকরা সবচেয়ে সুন্দর সময়, তাই না? কারণ সব অভিভাবকরা যদি আমাদের সাথে সহযোগিতা না করে তাহলে তো হয় না, কারণ ছোট ছোট বাচ্চাদের নিয়ে যায়, আসে খুব আনন্দ। অনেক অভিভাবক যায় সেখানে, অনেক মানে অনেক। স্যার এটা দেখতে স্যার অনেক ভালোই লাগে কিন্তু আমাদের। এই দেখতে তো ভালো লাগার কথা। এই যেমন বাচ্চারা যে আসবে, ওরা তো সেদিন একটু ওদের মতো করে এই পৌষে মানায় তেমন পাওয়া যাবে। মানে ঈদের উৎসবে যেমন হয় যে সেই দিন সে তার পোশাকটা পরে, তেমন পৌষের উৎসবে সে পৌষের পোশাকটা পরে। এবং সবাই যখন প্রায় কাছাকাছি রঙের ইত্যাদি করে যখন হাঁটাচলা করে, তাকে গান গাইতে হয় না, তার চলাফেরা বা ইত্যাদির মধ্যে দিয়েই আমরা পৌষটাকে, তার এটাকে শ্বাসটাকে নিতে পারি, বাতাসটাকে বুঝতে পারি আর কি। স্যার মানে শেষটা শুরুতে তো গল্পই শুনছিলাম, মানে আমাদের কথা শুনছিলাম, মানে মাটির কথা শুনছিলাম, বাঙালির কথা শুনছিলাম। এই যে আমরা বলি যে বাঙালির ইতিহাস 1000 বছরের, আপনি বললেন যে তার থেকে বেশিও হতে পারে আসলে। এবং এটা শোনার পর আসলে সত্যি খুব আগ্রহ যে পুরোটা যদি শুনতে পারতাম একবারে, শোনা তো সম্ভব নয় আসলে, পুরোটা নাইও হয়তো আমাদের কাছে সঠিকভাবে। পুঁথির কথা শুনছিলাম, পোস্ট চলে এলো সেই সঙ্গে, এবং সব মিলে আপনার কাছ থেকে শুনতে আমার খুব ভালোই লেগেছে। এবং আশা করি যে আসলে দর্শকরা যদি কখনো শোনার সুযোগ পান, নিশ্চয়ই তাদেরও ভালো লাগবে অল্প অল্প করে। এবং পোস্ট যাচ্ছে একটা অংশ আসলে পৌষ উৎসব। আপনি বর্ষার কথা বলেছেন, আরও অনেক ঋতুর কথা বলেছেন। তো শেষটাই আছে আর কি, আজকে শেষটা কিছু বলবেন কিনা দর্শকদেরকে? আমি যেটা বলতে চাই যে আমরা আর যাই কিছু হই, আমরা নানান রকমের চাকরি করি, নানান ধরনের আনুগত্য থাকে, আমরা বিভিন্ন জেলার, সেই নিয়ে কিছুটা মাঝে মাঝে নিজেদের মধ্যে একজন অহংকার কেন আছে স্যার, একটু বলবেন কি, কেন হয় এরকম?
মানে কেন জিজ্ঞেস করে, অনেকে কিন্তু জিজ্ঞেসও করতো যে আপনার দেশের বাড়ি কোথায়। হ্যাঁ, এটা একটা প্র্যাকটিস ছিল স্যার। এর একটা ব্যবহারিক কারণ হলো যে আমরা যে দেশটাতে বাস করি, মানে যে দেশ, মানে যেখানটায় বাস করি, অঞ্চলটা স্যার, অঞ্চলটা, তার আশেপাশে 3-4টে আরো গ্রাম বা ইত্যাদি, এদের সবাইরই সপ্তাহে যে 1 দিন বা 2 দিন হাট হতো, দেখা টাকা হয়ে যেত আর কি। মানে প্রত্যেককে নাম না জানলেও বুঝি যে আমাদের এখানকার লোক। এখন আর একজন লোককে যখন দেখি ভিনদেশী মনে হয়, না বুঝি যে এটা আরেক থেকে আতিথ্যের জিজ্ঞেস করি যে দেশ কোথায়। হ্যাঁ, আবার যখন ঢাকাতেও এখনো পর্যন্ত আধুনিক মানুষ যখনই জানে যে, আমি যদি ভাবি যে আমার বাড়ি ময়মনসিংহ এবং সাথীর বাড়ি ময়মনসিংহ, জানলে কোত্থেকে এক ধরনের ভ্রাতৃত্ব চলে আসে আর কি। এটা আমিত্ব না এটার ভিতরে আছে, আমরাত্ব আছে, শুধু আমিত্ব না, মানে একা বললে হবে না, আমরাত্ব আছে আমার যা একদম। স্যার আমি অল্প একটু শোনার চেষ্টা করলাম, প্রিয় দর্শক, এবং শেষ প্রান্তে চলেছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আরও একবার, এবং চেষ্টা করবো একটা গান শুনতে শুনতে। অবশ্যই সবাইকে ধন্যবাদ যারা তখন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। স্যার আন্তরিক ধন্যবাদ আপনাকে। একটা গান শুনি। এলো যে শীতের বেলা। গানের ভেতর দিয়ে যখন দেখি ভুবন খানি, গানের ভেতর দিয়ে যখন দেখি ভুবন খানি, তখন তারে চিনি আমি, তখন তারে জানি, গানের ভেতর দিয়ে যখন দেখি ভুবন খানি, তখন তারে আলোর ভাষা আকাশ ভরে ভালোবাসা, তখন তারে ধুলায় ধুলায় জাগে পরম বাণী, গানের ভেতর দিয়ে যখন দেখি